মোদির গ্যারান্টি আর দিদির ওয়ারান্টি, সে আমরা বুঝতেই পারছি। দেখবেন একটা সময় ছিল 7 বছরের ওয়ারান্টি বা গ্যারান্টি বলে পাকা টাকা হ্যান ত্যান, জানেন তো, বাড়িতে থাকতো না। আমরা ওই অত বছরের গ্যারান্টি বলে আমরা কি নিতাম অনেক ক্ষেত্রে। কি দেখেছি 7 বছর পরে না দোকান খোলা ছিল, যে দোকান থেকে মালটা কিনেছিলাম 7 বছরের পরে বা 6 বছরের মাথায় খারাপ হলে গেলে কি হতো, দোকান থাকতো তো, আর দোকান খুঁজে পেতাম না, বা নিয়ে গেলেও দোকানদার বলতেন আমার মাল নয়। ঠিক এই গ্যারান্টি ওয়ারান্টি হয়েছে। আপনাদের মনে আছে 2016 সালে ফ্রিডম 251 বলে একটা মোবাইলের বুকিং চলছিল? অনেকের মনে নাই। ফ্রিডম 251 নেটে সার্চ করুন, গুগলে সার্চ করুন। 2016 থেকে 2021 এর মধ্যে প্রায় 7,35,00,000 বুক হয়েছিল। দামটা কত ছিল এবার মনে পড়ছে কি আপনাদের? অনেকদিন হয়ে গেছে না, 8 বছরের কথা মনে পড়ছে না, একটু গুগলে গেলে বুঝতে পারবেন। হ্যাঁ, বুক হয়েছিল তো, অনেকে বুক করেছিলেন তো। কই গ্যারান্টি এখন কোথায়? ভ্রষ্টাচার হবে না, না খাউঙ্গা না খানে দুঙ্গা। যে বলেছিলেন এই 7,35,00,000 মানুষের যে বুকিং করেছিল পিস, কত টাকা রিটার্ন পেয়েছে বা কতজন মোবাইল হাতে পেয়েছে? ইজ দিস গ্যারান্টি? প্রশ্ন করবেন না? বলেছিল ক্ষমতায় নিয়ে আসলে ডলারকে ছুঁয়ে টাকা উড়ে ডলারের থেকে বেশি হয়ে যাবে, এই ধরনের কথা বলেছিল না? লেটেস্ট গুগলে গিয়ে সার্চ করে দেখুন, এশিয়াতে যে সমস্ত দেশগুলো আছে, টপ 10টা দেশের টাকার বা কারেন্সির যে গুণমান, তার থেকে নিচে আমরা চলে গিয়েছি। সম্ভবত 21-22-এ আছি। 23টা কান্ট্রির মধ্যে আমরা 21-22-এর দিকে আছি, সেটাও ফেল করেছে। বলেছিল নোটবন্দির কথা, নোটবন্দিতে যদি সাকসেস না আমরা হয়, চৌরাস্তায় উনি কি বলেছিলেন, কি নিয়ে নেবেন আপনারা বলুন না, ভুলে গেছেন নাকি? চৌরাস্তায় বলেছিল নিয়ে টেঙে। কিছু নোটবন্দির ফলে লাভ হয়েছে না লস হয়েছে? আপনাদের এলাকায় লেদের কাজ সব থেকে বেশি হয় তো ভাই, মানে এই এলাকাটাতে লেদের যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করুন তো। এখন কাজ বেশি করতে হচ্ছে, কামাই কম হচ্ছে। যিনি বলেছিলেন, যার গ্যারান্টিকে আমরা আর ভরসা করতে পারছি না, আর ভরসাও করব না, যে ক্ষমতায় আসলে বিদেশে যে সমস্ত কালো টাকা আমাদের গিয়েছে ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে। 15 পয়সা তো আসেনি, উল্টে কি দেখেছি, আপনার আমার এই দেশ থেকে আপনার আমার পূর্বপুরুষের লড়াই, আত্মবলিদান, এই শ্রীরামপুরের বীর যোদ্ধা শহীদ গোপীনাথ সাহা, যিনি 20 বছর বয়স পার করেননি, 20-র আগেই দেশের জন্য জীবন দিয়েছেন, সেই শ্রীরামপুরের যিনি নাম সহ দেশের নামকে উজ্জ্বল করেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই শহীদ গোপীনাথ সাহারও কিন্তু আত্মত্যাগেরও সম্মানীরা দিল না। কি দেখলাম, এই দেশ থেকে ঋণ খিলাপির সংখ্যা বেড়ে গেল। এই 10 বছরে আরো কয়েকশো গুণ বেশি টাকা বিদেশে চলে গেল। তাহলে গ্যারান্টি আর থাকলো? আর যিনি ওয়ারান্টি দিচ্ছেন, একটা একটা করে বললে সারা রাত পার হয়ে যাবে। তিনি কি ধরনের ওয়ারান্টি দেন, তার ওয়ারান্টির কতটা যুক্তি আছে, তার আমি একটা উদাহরণ দেবো, না দুটো দেবো, একটা দিলে হবে না। প্রথম কথা হচ্ছে 2021 সালে নির্বাচনের সময় তিনি বলেছিলেন নন্দীগ্রামে নাকি তার উপরে কেউ হামলা করেছিল, তার পায়ে নাকি চোট হয়েছিল, পায়ে প্লাস্টার করে সারা ভোটের সময় তিনি হুইল চেয়ারে ঘুরলেন, মানুষের সিম্প্যাথি নিলেন, ভোট মানুষ দিল। কি গণনা কেন্দ্রে চুরি হয়েছে আর নতুন করে বলবো না আমি, কিন্তু দিনের শেষে তাদের হাতে বেশি সার্টিফিকেট আছে, তারা সরকার গঠন করেছিল। আজকে 2.5 থেকে 3 বছর হতে চলেছে, কে তাকে ধাক্কাটা মারলো?
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেড প্লাসের ওপরে সিকিউরিটি নিয়ে ঘোরেন, কে তার উপরে হামলা চালিয়েছিল, কে তার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল, এখনো আমরা জানতে পারলাম না। তিনি আমাদেরকে নাকি আবার ওয়ারেন্টি দিচ্ছেন, বা তার দল ওয়ারেন্টি, তার ওয়ারেন্টি বিশ্বাস করতে হবে। কদিন আগে দেখছিলাম 200 স্পিডে নাকি একটা গাড়ি এসে ধাঁই করে তাকে ধাক্কা মারতে চাইছিল, কপালে লেগে গিয়েছিল। আমার কারো অ্যাক্সিডেন্ট নিয়ে আমি খিল্লি করব না, কি তার নাকি ড্যাশবোর্ড গাড়ির খুলে কপাল লেগে ফেটে গিয়েছে। ভাই, আমাদের অত দামি গাড়ি না থাকলেও গাড়ি সম্পর্কে একটু আধটু আমাদের আইডিয়া আছে। টয়োটার গাড়ি, সম্ভবত ওটা ফরচুনার ছিল, ওখানকার কোনো এমএলএর গাড়িতে উনি ছিলেন। ফরচুনার কোম্পানি কিন্তু এই ভিডিওটা যদি ইংলিশে ট্রান্সলেট করে বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে যদি তার এমডির কাছে পৌঁছে যায় বা সিএওর কাছে পৌঁছে যায়, তারা কিন্তু দেখে ভয় পেয়ে যাবে যে ডুপ্লিকেট ফরচুনার ওয়েস্ট বেঙ্গলে ঘুরছে নাকি। কারণ ফরচুনার গাড়ি মাঝে মধ্যে আমরা চেপেছি, সবসময় চাপিনি। তো ওর যত ওই রকম অ্যাক্সিডেন্ট হয়নি যে ফরচুনারের ড্যাশবোর্ড খুলে এসে কপালে লাগবে। ড্যাশবোর্ড খুলে আসার আগে ফরচুনার সব এই ধরনের হেভিওয়েট গাড়িগুলো, যেগুলো বেশি দামি গাড়ি আছে, তার কি বেলুন, মানে পাতি ভাষায় বলছি, বেলুন আসবে খুলে মাথাটা বেলুনে যে লাগবে। তাহলে ডুপ্লিকেট ফরচুনারে উনি চেপে ঘুরছিলেন, তাহলে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ডুপ্লিকেট ফরচুনারের চাপচের জবাব দিয়ে ওনাকে করতে হবে। আর অন্যতায় তিনি অসত্য কথা বলেছেন, সেটাও ছেড়ে দিলাম। কোন গাড়ি এসে তাকে ধাক্কা মারতে যাচ্ছিল, সেই গাড়িকে অ্যারেস্ট করা দরকার ছিল তো ভাই, তার ড্রাইভারকে অ্যারেস্ট করা দরকার ছিল তো। আমার নামে মিথ্যা মামলা হয়েছিল, আমাকে থানায় ডেকেছিল, আমার ড্রাইভার নাকি কাকে ধাক্কা মেরে দিচ্ছিল, আমার কি দোষ ছিল ভাই? আমাকেও ডেকেছিল, আমিও গিয়েছিলাম। তাহলে মুখ্যমন্ত্রীর, রাজ্যের যিনি অভিভাবিকা, তার গাড়ির সাথে যে করছে এরকম অন্যায়, তাকে তো অ্যারেস্ট করা দরকার ছিল, খুঁজে পেলাম না। তৃতীয়তে আসি, একটা না বললে নয়। কদিন আগে দেখলেন না, কপাল ফেটে রক্ত বার হচ্ছিল, আমাকে ময়া লেগেছে। এটা কিন্তু সত্যি কপাল ফাটা ছিল, বাকিগুলো অসত্য আমার কাছে, এটা কিন্তু সত্য। আসিলেন তিনি হসপিটালের বেডে, তার ছবি তুলে ফেসবুকে চলে গেল। কিন্তু আপনারা বলুন, আমরা পাড়া গায়ের মানুষ, আমরা কম ওনাদের থেকে সত্যি সচেতন। আমাদের মাথা ফাটা, হাত ফাত পেটে গেলে বা সাপে কামড়ালে আমরা কি করি? বলে আগে নাকি দড়ি বাঁধো। কিন্তু এটা দড়ি বাঁধাটা নয়, 100 মিনিটের মধ্যে সাপের, যে সাপ কামড়েছে অ্যান্টিভেনাম দিলে হয়ে যাবে, দড়ি বাঁধলে কোনো কাজ হয় না সেই অর্থে। কিন্তু আমাদের প্রচলিত কথা, দেখ এটা বলছি না। কারো হাত কেটে গেলে, কারো মাথা ফেটে গেলে আমরা কি করি? টানা নাকড়া কাপড় যা পাই একটু জড়িয়ে দিয়ে তারপরে ডাক্তারখানায় নিয়ে যাই তো, হসপিটালে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেড প্লাস নিয়ে ঘোরেন, তার মাথা ফেটে গেল, জেড প্লাসের সাথে মনে রাখবেন, আপনাদের জানিয়ে রাখি, এই যে কথাগুলো বলে যাচ্ছি, নিশ্চিত আগামী দিনে কল্যাণবাবু বরগেছিয়াতে প্রোগ্রাম করবে, তার কাজ হবে আমার কথাগুলোকে একটা একটা কাটা, তারপরে লোকের কাছ থেকে ভোট চাওয়া। উনি যদি সত্যি কথা বলতে জানেন, যে কথাগুলো বলছে উনি যুক্তি দিয়ে কেটে যাবেন। জেড প্লাস সিকিউরিটি ঘাকলে তার সাথে ডাক্তার থাকবেই থাকবে। আমার জেড প্লাস নয়, আমার যে ক্যাটাগরি, আমার কি রোগ হ্যান ত্যান, আমার যিনি পিএসও আছে সব জানে। কারণ কি, তৎক্ষণিক যদি আমার কিছু হয়ে যায়, যদি আপনাদের দোয়া আশীর্বাদে আমার ওইসব কিছু নাই, তাহলে কি ওষুধটা তো এনাদেরকে দিতে হবে না? কিছু নিয়মিত ওষুধ খাই বা কোনো নেশা আছে না আছে, টোটালটা জানাতে হবে পিএসও কে। যিনি জেড প্লাস নিয়ে ঘোরেন, তাকে ডাক্তার সবসময় তার কাছে থাকবে একটা করে। দেখবেন মমতা ব্যানার্জি যখন কোনো ট্যুরে যায়, দেখবেন একটা অ্যাম্বুলেন্স থাকে, এটা নিয়ম জেড প্লাসের। তো মমতা ব্যানার্জির এক ভাইপোর তো অভাব নেই, উনার আরো বেশি ভাইপো হোক, আমরা উনার ভাইপো হতে পারলাম না, তো মানুষ ভাইপো হতে পারলাম না। আমাদেরকেও কবে উনি ভাইপো বলে গ্রহণ করবে সেটাই দেখার বিষয়। উনার এক ভাইপোর বিয়ে ছিল কোথায়? পাহাড়ে। আপনারা দেখেছেন, সমালোচনা হয়েছিল, প্রায় 130টা নাকি ডক্টর নিয়ে গিয়েছিল, শিশু ডাক্তার থেকে শুরু করে বড়দের ডাক্তার পর্যন্ত, আরো অনেক রোগের ডাক্তার হয়তো নিয়ে গেছিল, যাকে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো ডাক্তার মাস্ট। তাহলে দিদিমণি যখন আমাদের রাজ্যের মাননীয়া, তিনি যখন, এটা শুনতে কারো অসুবিধা লাগছে ভাই? আরে কাদের অসুবিধা লাগছে না, হাত তুলুন তো। কারো অসুবিধা লাগছে না তো? ঠিক আছে, তাহলে একটু শুনে রাখুন, কাজ দেবে আপনাদের। ওই শুধু রাতের অন্ধকারে বলবে কাকে কান নিয়ে চলে যাচ্ছে, কাকের দিকে তাকালে হবে না, কানের দিকে তাকাতে হবে। তো জেড প্লাসের ডক্টর থাকে, তাহলে উনি একে, আর ডক্টর যখন তাকে ফার্স্ট এড তো ওখানেই হয়ে যেত, আবার এসএসকেএমে নিয়ে যেয়ে বেডে শুয়ে ছবি তুলে তারপরে ট্রিটমেন্ট করার প্রয়োজন ছিল? এটা অন্যায় হয়েছে, আমি এগুলো ছেড়ে দিলাম। এবার বলুন আপনারা, ওয়ারেন্টির কথা বলছে,
তিনি তার পরিবারের কাছ থেকে সুরক্ষিত তো? যখন বলেছিল 200 স্পিডের গাড়ি নিয়ে এসছে, অনেক কথা বলেছিলেন। যখন নন্দীগ্রাম নিয়ে অনেক কথা বললেন, কিন্তু বাড়ির মধ্যে কি ঘটনা ঘটলো সে কথা আজ পর্যন্ত বলছে না। এই ওয়ারেন্টি তো অভিষেক বাবু দিচ্ছেন ওনার পিসির হয়ে। ওই ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আজ চলবে না, বাস্তবের ফিল্ডে থাকতে হবে। দায়িত্ব নিতে হবে অভিষেক বাবুকে, দায়িত্ব নিতে হবে মমতা ব্যানার্জিকে। কিসের দায়িত্ব? যে 42টা যে প্রার্থী দিয়েছে না মমতা ব্যানার্জির দলের পক্ষ থেকে, ইডি সিবিআই অনেকজনকে একবার করে মিস কল দিয়ে রেখেছে। কিছু আছে মনে গেরুয়া, বাইরে কি সবুজ। তবে একটা কথা বলি, গেরুয়া পোশাক নিয়ে আপনারা যারা আছেন কোনো প্রশ্ন নয়। জানেন আপনারা গেরুয়া পোশাক কাকে দেখে দেখতে হবে? যদি গেরুয়া পোশাকে নিয়ে আপনি বিশ্লেষণ করতে চান, গেরুয়া পোশাক নিয়ে যদি সমালোচনা করবেন বা আলোচনা করতে চান, তাহলে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দজির গেরুয়া নিয়ে আলোচনা করুন। এই কালকা যোগী যারা গেরুয়া পরে মানুষের মধ্যে বিভেদের কথা বলছে, এদের গেরুয়া নিয়ে ব্যাখ্যা করবেন না। হ্যাঁ, বিজেপির গেরুয়া নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু স্বামীজির গেরুয়া, প্রকৃত গেরুয়াকে নিয়ে কোনোদিন আলোচনা করবেন মানে সমালোচনা করবেন না। কারণ গেরুয়া পোশাক হচ্ছেন ত্যাগের প্রতীক, আর এরা গেরুয়াকে চাপিয়ে ভোগ করার প্রতীক করে দিচ্ছে। এদের গেরুয়া কেড়ে নিতে হবে, বিজেপির কাছ থেকে গেরুয়া কেড়ে নিতে হবে। স্বামীজির গেরুয়াকে যারা অপমান করছে, সেই বিজেপির কাছ থেকে আমরা গেরুয়া আগামী দিনে কাটবো, এটা আমাদের শপথ নিতে হবে। এদের মনের মধ্যে গেরুয়া ভরে রেখেছে বিজেপির গেরুয়া, কারণ কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এসেছে, এখন তৃণমূলে কেন সিট দেবে না বলে বিজেপি হয়তো। মুকুটমণি অধিকারী বিজেপির এমএলএ, এখন তৃণমূলের এমপি ক্যান্ডিডেট হয়েছে। ওকে আপনি আমি ভোট দিয়ে জেতালে ও কালকে বিজেপিতে যাবে না গ্যারান্টি নিতে পারবেন? কেউ বলতে পারবে? এই ধরনের অনেক কটা আছে। আর কিছু আছে কি মিস কল মেরে রেখেছে, একবার ইডি সিবিআই আইটি মিস কল মেরে রেখে দিয়েছে। সে এখন তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জিতিয়ে দিলেন তাকে, যদি আবার ইডি সিবিআই ডাকে সপাং করতে চলে আসবে। কেন? অ্যারেস্ট হয়ে যাবার ভয়ে। তো মমতা ব্যানার্জি কি গ্যারান্টি নিতে পারবেন যে আমার দলের 42 জন যারা কন্টেস্ট করছে জিতে বিজেপিতে যাবে না? নিতে পারবে? বা যদি যাই তাকে সঙ্গে সঙ্গে আমরা সাসপেন্ড করব, ওখানে নতুন করে ভোটের জন্য অ্যাপ্লাই করব, এটা নিতে পারবে? আপনাদের মনে হয় নিতে পারবে? যে আমি এখান থেকে বলে যাচ্ছি, এখানে আমি বলছি এই মাটি হয়তো করতে পারে তৃণমূলের বন্ধুরা, এখানে তৃণমূলের বন্ধুরা এসে আমার জবাবটা আগে দেবে, তারপরে ভোটের কথা বলবে। যদি মমতা ব্যানার্জি 10 টাকা 50 টাকা 100 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দেয় যে 42টা প্রার্থী যে কন্টেস্ট করছে তৃণমূলের, একটাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না, নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিচ্ছে, সবকটা প্রার্থী তুলে নেবে। তবে আমার একটা শর্ত আছে, যদি একটাও চলে যায় বিজেপিতে, মানে যদি কেউ যায়, তাহলে দায়ীভারটা মমতা ব্যানার্জি নিয়ে এই সরকারটাকে তিনি কি করবেন? নতুন করে ভোট করার জন্য কনসার্ন ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে, অর্থাৎ এই সরকারকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভেঙে দেবেন, নতুন করে ভোটের ডাক দেবেন। এটা শর্ত আমার একটা। মনে হয় মমতা ব্যানার্জি লিখে দেবে। ডক্টর বলছেন, পারিবারিক বিষয় আমি বলতে চাই না, কিন্তু প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে। ডক্টর বলেছিল যে পেছন দিক থেকে নাকি কে ধাক্কা মেরে ওনাকে ফেলে দিয়েছেন, উনি উনার পরিবারের কাছে সুরক্ষিত? এই আমার পিএসও আমার কত অবধি যায়, গেট পর্যন্ত যায়। যদি আমার বাড়ির মধ্যেও যাই, এই যেখানে আমি কথা বলছি, কেউ পারবে এসে আমাকে ধাক্কা মারতে? মনে হচ্ছে ছেড়ে দেবে? প্র্যাকটিস 1 সেকেন্ডে 2টো করে গুলি বার করা, এরা প্র্যাকটিস 1 সেকেন্ডে যেটা আছে গুলি 2টো করে ছুটবে। এই ধরনের একটা প্রিমিয়ার জাসপোজের প্র্যাকটিসের কথা এইটা আছে তো, এরকম থাকে। এইটা আসবে 1 সেকেন্ড, এখানে 2টো করে গুলি মারতে হবে। তো এইটা পাস করে এখানে এসে আছে, মনে হয় ধাক্কা দিলে পার পেয়ে যাবে। ও ধাক্কা দিলেও যদি পার পেয়েও তারপরে গুলিটা কিন্তু লাগবেই, যেখানে চাইবে সেখানে মারবে। আগে AK-47 নিয়ে ঘুরতো, এখন AK-47 নেয় না, M5 দিয়েছে। কারণ আমি জিজ্ঞাসা করলাম, ও নেটে সার্চ ফার্চ করে দেখলাম যে M5 আর AK-47 এর কি ব্যাপার। AK-47 হচ্ছে একদম ধারদার করে উড়িয়ে দেবে, আর M5 হচ্ছে যেখানে টার্গেট করবে সেখানেই, নাকে তো নাকে, চোখে তো চোখে, কপালে কপালে নিয়ে ঘুরছে। বুঝতে পেরেছেন? তো আমি বোঝানোর জন্য বলছি, তাহলে মমতা ব্যানার্জির সাথে তো পিএসও ছিল, হয় পিএসও ধাক্কা মেরেছে, নালে পিএসও ওখানে ছিল না, আর নালে পরিবারের লোক ধাক্কা মেরেছে ফেলেছে ওনাকে। এবার কিটা করেছে ওটা মমতা ব্যানার্জিকে ক্লিয়ার করা দরকার।
তাই নিয়ে কোনো স্টেটমেন্ট হলো না, অর্থাৎ নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স নাই। আর যদি পিএসও ধাক্কা মারতো ছেড়ে দিত মনে হয়? তো ব্যাপারটা যে তার পরিবারের প্রতি তার যখন কনফিডেন্স নাই, 42টার প্রতি কিভাবে কনফিডেন্স রাখবে? তাই আপনাদের বলবো ভোটটা ওই জায়গায় দেবেন। যারা ভাবছেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলই লাগবে, দিনের শেষে বিজেমূল কিন্তু ক্ষমতায় আসবে। আর যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বিজেপিকে বড় ফুলকে ভোট দেব, একটু শুধু বলে রাখি 2021-এর পরে যে অত্যাচার আইএসএফ এর সাথে হয়েছে, বিজেপির সাথে হয়েছে, ভিন্ন রাজনৈতিক দলের সাথে হয়েছে, কিন্তু আইএসএফ এর চেয়ারম্যান কোনোদিন মমতা ব্যানার্জির সাথে বসে চা খায়নি। শুভেন্দু বাবু কিন্তু এক জায়গায় এসি ঘরে বসে চা খেয়েছে, এটা মাথায় রাখবেন। আমি সেই দিনকেই চা খাবো যেই দিন এই বর্গেছিয়া সন্ধ্যা বাজার বা সকাল বাজারে তৃণমূল, বিজেপি, আইএসএফ, কংগ্রেস যেই দলের নেতা হোক না কেন এক জায়গায় বসে অন্তত নন এসিতে চা খাবে, মারামারি করবে না। সেই দিন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীর সাথে দরকার লাগলে বসে চা খাবো। তুমি নিচের তলায় মারপিট লাগাবে আর ওপর তলায় চা খাবো, আমার দ্বারাই হবে না। তো যারা বলছেন ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে নিয়ে আসি সাইজ করবে, তারা কিন্তু দিবা স্বপ্ন দেখছেন। এরা এক জায়গায় বসে চা খাচ্ছে, মারামারি করে মরছেন বুথের স্তরে। আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন। না জোড়া ফুলের প্রতি ভরসা করবেন, না আপনি বড় ফুলের প্রতি ভরসা করবেন, একদম নয়। আসুন খামচিহ্নের প্রতি ভরসা করুন। খামচিহ্ন আপনার উপরে যে অত্যাচার হয়েছে আইনের মাধ্যমে যথাসময়ে যোগ্য জবাব দেবে। তাই আপনাদের বলবো, বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না, শেষে এসে বলছি, আমার কাছে এক্ষুনি বলল কে নাকি ভয় দেখাচ্ছে আমাদের 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 ছেলেদের নাকি মিথ্যা কেস দেবে। একটা কথা বলি, চারানা নেতাদের কথা বাদ দেন। জেলার বাঘ, বীরভূম জেলার বাঘ তৃণমূলের কাছে, নাম কি? অনুব্রত মণ্ডল, জেলের ভাত খাচ্ছে, তিহার জেলের ভাত খাচ্ছে। শাহজাহান শেখ বলেছিল, যতটুকু আমি খবর পেয়েছি, যে সূত্র মারফত, যে 5 দিনের মধ্যে তোকে জামিন করিয়ে দেবো, তুই ধরা দে। ও তো ধরা দিতে চাইছিল না। আমি কিন্তু বারবার সেই সময় বলেছিলাম, যখন শুনছি শাহজাহান শেখ ধরা পড়বে ধরা পড়বে ধরা পড়বে, আমি কিন্তু মাইকের মিডিয়ার মাধ্যমে বলেছিলাম শাহজাহান কোর্টে এসে স্যালেন্ডার করুক, ও যদি বাঁচতে চায়। আমি ভেবেছিলাম হয়তো ভিডিওটার কাছে পৌঁছে যাবে, একটু বিশ্বাস করে। কারণ আমি তো জানি তৃণমূল তার স্বার্থের জন্য যাকে দরকার তাকে বলির বাকড়া বানাবে। দেখেছি তো আমরা, ভুলে যাইনি তৃণমূলের আচরণের কথা। আপনার এলাকায় বলুন না, একটা সময় ছিল যারা তৃণমূলকে দলে নিয়ে এসেছে তারা আজকে সাইড লাইনে, কারণ তারা হয়তো ঠিকঠাক তোলা তুলতে পারেনি, ভাগ দিতে পারেনি। যারা দুদিনের আজকে যারা তোলা ঠিক করে দিচ্ছে তাদেরকে নিয়ে আসলো, কিন্তু যারা মার খেয়ে কেস খেয়ে দলটা করলো তারা কোথায়? আজকে সাইড লাইনে। যার যখন দরকার লাগবে তাকে ধরে যে দিয়ে দেবে। 1 সপ্তাহের মধ্যে বলেছিল কি বার করবে, এখন কি বলছে ওর ব্যাপার ও বুঝে নেবে। আর সেই শাহজাহান শেখ কি বলছে বলুন তো, এখন বলছে নাকি আল্লাহ বিচার করবে। অবশ্যই আল্লাহ বিচার করেছে, আল্লাহ বিচার করেছে। আমি ধর্ম নিয়ে কথা বলি না, কিন্তু ওর প্রসঙ্গ টেনে বলছি, হ্যাঁ আল্লাহ বিচার করেছে। তুমি গরিব মানুষের, তুমি দলিত, আদিবাসী, মূল নিবাসী মুসলিম সমাজের জমিগুলোকে দখল করে নেবে, নুনা পানি ঢুকিয়ে দেবে। ও দলিত বলে আল্লাহ কি চুপ থাকবে? ও আদিবাসী বলে কি আল্লাহ চুপ থাকবে? ও গরিব মুসলমান বলে কি আল্লাহ চুপ থাকবে? তোমার বিচার আল্লাহ করে তোমাকে জেলের ভাত খাওয়াবে আল্লাহ। এখন আল্লাহ বিচার করবে বলছে। কি অন্যায় করেছে ওখানে? তোমার দলের সাঙ্গপাঙ্গরা রাতের অন্ধকারে মা বোনেদেরকে ডেকে পিঠা বানানো হতো, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাতে নাকি? তোমার ডাইটান রেপটান অন্যায় করতো, তুমি চুপ করে বসেছিলে। আল্লাহ বিচার করছে, তুমি আল্লাহ না জেল থেকে বার করে যত রকম ভাবে সিবিআই, ইডি বা যারা তদন্ত করছে জেলে যাতে পচায়। শুধু শাহজাহান শেখ নয়, যারা অন্যায় করেছে সেইটা আমরা সৃষ্টিকর্তার কাছে চাইবো না? এখন উনি সিম্প্যাথি পাওয়ার জন্য আল্লাহ বিচার করবে বলছে। তো আল্লাহ বিচার হচ্ছে। এই পাড়াতে যারা চারানার মস্তান আছে বলবেন, এখন শাহজাহান শেখ গেছে, এর পরে যাবে কে? লাইন দেখার আছে। ও হ্যাঁ হ্যাঁ, মমতা ব্যানার্জি যাকে বলেছিল না তুই বোম বাঁধিস, ব্যাপারটা আমি আপনাকে বলি। বাঘ জঙ্গলের রাজাকে খিদে পেয়েছে, এখন তো যেহেতু রাজা কেন বলছি বুঝতে পারছেন না, সর্বোচ্চ ক্ষমতা নিয়ে আছে, খিদে পেয়েছে। ও ছাগল বাচ্চা দিলেও খাবে, আর ফুটফুটে হরিণ ছানা দিলেও খাবে। খিদেটা নিবারণ করতে হবে। এখন কি দিচ্ছে? ছাগল বাচ্চাগুলোকে দিচ্ছে। বুঝতে পারছেন না? বুঝাতে হবে আরো খুলে। এখন তো এমসিসি চলছে, এখন কোড অফ কন্ডাক্ট চলছে, তো ওই জন্য বেশি কিছু বলতে পারছি না। বুঝছেন? একটার পর একটা দিচ্ছে দেখুন, আর যারা ফাঁসছে দল হাত তুলে নিচ্ছে। আর আমি এখানে আপনাদের বলে যাই,
আমাদের ভালোবাসার মানুষ, কর্মী সমর্থক যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, বুক ফুলিয়ে রাজনীতি করুন। মামলা হবে, জামিন হবে। আমাদের একটা কথা বলে যাচ্ছি, আমাদের দলের এক নেতা হাওড়া জেলার জনাব হাজী মুজিবুর রহমান সাহেবকে মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল খাটিয়েছে, এখনো আছে, একটা মামলা বাকি আছে। আমরা মামলার, আজকে আমি গিয়েছিলাম, এর আগে আমাদের নেতৃত্বরা গিয়েছে, আপনাদের বলে রাখি, মিলিয়ে নেবেন। আমরা জামিন করিয়ে যে মামলাগুলো হচ্ছে কোয়াশিংয়ে যাব, কোয়াশিংয়ে গিয়ে মামলাটাকে নিষ্পত্তি করব। যে ওর নামে মিথ্যা মামলা দিয়েছে তার নামে আমরা মানহানির মামলা করব, আমরা ছাড়বো না। তো আমার ভালোবাসার মানুষদেরকে, আইএসএফের ভালোবাসার মানুষদেরকে যারা ডিস্টার্ব করবে, আপনার চিন্তিত হবেন না, মামলা হবে, সকালে উকিল আপনার জন্য কোর্টে পৌঁছে যাবে, আপনাকে জামিন করানো হবে। যদি এখানে না জামিন হয়, সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা পরিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তারপরে আপনাকে নির্দোষ প্রমাণ করে, যে আপনার দাদা দিদির কথা শুনে যে আপনাদের নামে মিথ্যা মামলা করবে, আমরা দেখব তার যদি টাকা পয়সা বেশি থাকে তার বিরুদ্ধে কিভাবে করব। দুটো ধরনের মানহানি মামলা হয়, একটা টাকা ফাইন পাওয়া যায় আর একটা জেল খাটানো যায়। যার দেখবো বেশি টাকা আছে সে কিভাবে জেল খাটানো যায় সেই মানহানি মামলা দেবো, আর যার দেখবো টাকা কম তার কাছে ওই 100 কোটি 150 কোটি 200 কোটি টাকার মানহানি মামলা ঢোকাবো। মানে বুঝতে পারছেন না? যার টাকা আছে তাকে জেল খাটাবো, আর যার টাকা নেই তার কাছে বলবো মানহানি টাকা দাও, মানে তোমার চর্বি বেশি করে কাটাবো আমরা। দাদার কথা শুনে, ওই এমপির কথা শুনে, এমএলএর কথা শুনে মানহানি মামলা করবে, মিথ্যা মামলা দেবে, প্রস্তুত থাকুন। ভাই শেষ করবো, একটা আপনাদের দায়িত্ব নিতে হবে, পারবেন? দায়িত্ব একটা দেবো, একটা দায়িত্ব দেবো, নিতে পারবেন? এখানে হাজার হাজার মানুষ এসেছেন, তো সবাই কিন্তু আমাদের পার্টির অ্যাক্টিভ কর্মী নয়। অ্যাক্টিভ কর্মী কত আছে? 150। সবাই ভোটার, সমর্থক, ভালোবাসার মানুষ। আপনাদেরকে এই শুধু 20 মে নয়, মে মাসের 20 তারিখ নয়, গণনার দিন পর্যন্ত পার্টির অ্যাক্টিভ কর্মীর ভূমিকা পালন করতে হবে। পারবেন? তারপরেও থাকতে হবে। পারবেন? যারা পারবেন একটু হাত তুলুন তো। পারবেন তো? আমাদের অ্যাক্টিভ কর্মীর কাজ কি? বাড়ি বাড়ি থেকে লোককে বোঝানো তো খাম চিহ্নে ভোটটা কেন দিতে হবে। ওরা বলবে বিজেপি চলে আসছে, মাস্টার সাহেব বলেছে। আমি একটা সিটের কথা বলছি, রায়গঞ্জ, ওখানে মোহাম্মদ সেলিম সাহেব বিদায়ী এমপি ছিলেন। কংগ্রেস প্রার্থী দিয়ে মোহাম্মদ সেলিম সাহেবকে, তৃণমূল প্রার্থী দিয়ে, সিপিএম প্রার্থী দিয়ে ভোট কাটাকাটিতে কি হলো? বিজেপি চলে আসলো। এই ধরনের আরো বাকি 17টা সিটের ডেটা আমাদের কাছে রেডি আছে, আমরা সব উদাহরণ দিতে পারি। ওরাই ভোট কাটাকাটি করে বিজেপিকে নিয়ে এসে দাঁড় করাচ্ছে, কেন? বিজেপির ভয় দেখি আমাদের ভোটটা লুটবে, ওটা আমরা হতে দেব না। দেখ, ওই প্রসঙ্গে যাচ্ছি না। আপনারা আছেন যারা, একটা আমি ঘটনা বলি, ঘটনার সাথে উত্তর দেবো। আমি একবার ক্যাব, ওলা উবেরের মতো একটা ক্যাব বুক করে আমি যাচ্ছিলাম আজমির শরীফে। যাওয়ার পথে একটা ড্রাইভারের সাথে পরিচয় হয়েছে, যে ড্রাইভার চালাচ্ছে। আমি মুখে মাস্ক ছিল, আমি কে না কে আমার পরিচয় কিন্তু জানিনি। বলতে বলতে দেখি বিজেপির বিরুদ্ধে প্রচুর বলে যাচ্ছে। আমার কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম, দাদা আপনি এত বিজেপির বিরুদ্ধে বলছেন কেন, কি ব্যাপার, আপনার নাম কি? প্রথম ভাবনা হয়তো মুসলিম নাকি। আমি আপনাদের বলি, মুসলমানদের শুধু বিজেপি ক্ষতি করেনি। কেউ যদি মনে করে শুধু মুসলমানদের ক্ষতি করছে, সে চরম, মানে অসত্যটাকে জানে না বলে সে চরম ভুল করছে। বিজেপি ভারতীয়দের ক্ষতি করছে। বিজেপি রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোকে বিক্রি করে দিচ্ছে, যেই সম্পত্তির ওপরে আমার হিন্দু মা বাপেরও ভাগ আছে, আপনার আমারও অধিকার আছে, সেইগুলো বিক্রি করে দিয়ে বিজেপি নাগরিকের ক্ষতি করছে। তো আমি বললাম, আপনি এত বলছেন কেন? বলছে একটা সময় বিজেপির ওই হিন্দু খাতরে মে হ্যাঁ হিন্দুকে বাঁচাবার টোপো আমি খেয়ে নিয়েছিলাম, অর্থাৎ বিজেপির হয়ে ভোট করিয়েছি বা বিজেপিকে ভোট দিয়ে আমরা আনলাম। এনে কি দেখেছি, যখন নন বিজেপি সরকার ছিল, দিনে 9টা 10টার দিক, মানে দিনে যে মেহনতটা করতাম 3-4 হাজার টাকা ইনকাম হতো গাড়ি চালিয়ে। এখন মেহনত দ্বিগুণ করে দিচ্ছি, অনেক বেশি মেহনত করছি, এখন ইনকাম কত হচ্ছে? অনেক কম। আমি বললাম, তাহলে আপনি একজন ক্যাব ড্রাইভার, আপনি বিজেপি এরকম করে কি লাভ পারবেন বিজেপিকে হারাতে? বলতে যে ভুলটা করেছি, আমাদের পরের প্রজন্মর কাছে বা আমাদের যারা ছেলেপুলে আছে তাদেরকে, এই যে পাপটা করেছি, পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। আমি কিভাবে? বলছে আমি ক্যাব ড্রাইভার, আমি 10টা ভোট যদি বিজেপির কাছ থেকে মাইনাস করতে পারি, অন্তত পরের প্রজন্মকে বলবো আমি পাপ করেছি, অন্তত সেটাকে আমি কিছুটা হলো প্রায়শ্চিত্ত করলাম। তাই আমরা 2014-র আগে যারা ভেবেছিলাম বিজেপি আমাদের উপকার করবে, আমরা 2011 সালের আগে যারা ভেবেছিলাম তৃণমূল আমাদের উপকার করবে, আমরা এসে দিনের শেষে কি দেখছি? উপকার তো দূরের কথা, আমাদের অপকার হচ্ছে। শিক্ষার কথা যারা বলেছিল, স্বাস্থ্যের কথা যারা বলেছিল, মান উন্নয়নের কথা যারা বলেছিল, উল্টে আমরা কি দেখছি? স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা খারাপ,
শিক্ষা কেন্দ্রের শিক্ষক নয়, সবটাই ভেঙে ফেলেছে। লিগাল ইল্লিগাল মদের দোকান আমাদের পাড়ায় পাড়ায় শুরু করে দিয়েছে। তাই এই যে পাপ আমরা করেছি, প্রায়শ্চিত্ত আমরাই করবো তো নাকি ভাই? তো তার কথা ধরে বলছি, আপনারা দায়িত্ব নিন, 10টা করে ভোট বিজেপি আর তৃণমূল থেকে মাইনাস করিয়ে পাপের প্রায়শ্চিত্ত করিয়ে খাম চিহ্নের পক্ষে নিয়ে আসুন। এটা পারবেন ভাই? যারা এসেছেন 10টা করে ভোট পারবেন? তাহলে অ্যাক্টিভ কর্মীর ভূমিকা আপনারা পালন করবেন তো? আমরা যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত আমরা মানুষের সাথে মিশেছি, প্রায় লক্ষাধিক ভোটে কিন্তু আমরা অ্যাচিভ করেছি, অর্থাৎ রিচ করেছি, আমরা পৌঁছে গিয়েছি। আর একটু আগামী 20 তারিখ আগে পর্যন্ত আমরা যদি সবাই দায়িত্ব নিই, আমরা এখান থেকে জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টের মধ্যে যাব। পার্লামেন্টে গিয়ে সন্তোষপুরের গার্মেন্ট শিল্প অর্থাৎ বস্ত্র ব্যবসায়ীদের যে অসুবিধার কথা তুলব, আমরা পার্লামেন্টে গিয়ে এখানকার লেদের যারা কাজ করছেন, লেদের সাথে যারা ব্যবসার সাথে যুক্ত, তাদের সমস্যার কথা তুলব। আমরা পার্লামেন্টে গিয়ে কৃষকদের সমস্যার কথা তুলব। আমরা পার্লামেন্টে গিয়ে এই লাইনে যাতে রেল লাইনে আরো বেশি লোকাল দেওয়া যায় এবং এখানে আরো রেল মানচিত্রে যদি যুক্ত করা যায়, ফুটপাথ থেকে শুরু করে, তার কথা তুলব। আমরা পার্লামেন্টে গিয়ে জনগণের জনপ্রতিনিধি হয়ে কথা বলবো। এই বলে আমি আপনার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নিচ্ছেন। যেতে যেতে আমি একটা কথা বলছি, আপনারা শুনবেন। অনুরোধ একটাই, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে। মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছেন, মাইক অনেক দূরে লাগিয়েছেন, ওখানে বিজেপির কর্মী থাকতে পারেন, তৃণমূলের থাকতে পারেন, সিপিএম এর থাকতে পারে, কংগ্রেসের থাকতে পারে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, পার্থ চ্যাটার্জি যদি এক জায়গায় বসে চা খেতে পারে, সুকান্ত মজুমদার, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ যদি এক জায়গায় বসে কেক কাটতে পারে, কেন বর্গেছিয়া সকাল বাজার সন্ধ্যা বাজারে বিভিন্ন রাজনৈতিক নেতার কর্মীরা এক জায়গায় বসে কেন তারা মিটিং করতে পারবে না বা কেন চা খেতে পারবে না? অর্থাৎ মারামারি, হানাহানি বুথের স্তরে কারা না বাচ্ছে। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রাখবেন, অন্যায় অনাচার হতে দেবেন না। অনুরোধ করছি প্রত্যেককে বারবার, যে ভোট আসবে যাবে, যে আত্মীয়তার সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্ক, এটা বরকরার রাখবেন, এটাকে টিকিয়ে রাখবেন। কেউ ধর্মের নামে ভোট চাইছে, কেউ বর্ণের নামে ভোট চাইছে, কেউ জাতের নামে ভোট চাইছে, কেউ ধর্মগুরুর নামে ভোট চাইছে, এটা কাউকেও প্রশ্রয় আপনারা দেবেন না। আপনারা উন্নয়নের নামে ভোট হোক। দুঃখের বিষয় লাগে একটা, ভোট আসলে কেউ মুসলিম সাজছে, ভোট আসলে কেউ হিন্দু সাজছে, ভোট আসলে কেউ মাথায় ঘুমটা দিচ্ছে, ভোট আসলে কেউ হিজাব পড়ছে, ভোট আসলে কেউ বড় তিলক লাগাচ্ছে, ভোট আসলে কেউ হাজি রুমাল চাপাচ্ছে, ভোট আসলে কেউ টুপি পড়ছে। কিন্তু ভোট আসলে মানুষের জন্য কাজ করতে হবে, সেটা বড্ড অভাব হয়ে যাচ্ছে। ভোট আসলে আমাদের নাটক তৈরি হচ্ছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের সারিয়ার ভাইকে নাটক করতে হবে না। ভোটের জন্য মাথায় তিলকও দিতে হবে না, ভোটের জন্য মাথায় টুপিও দিতে হবে না, ভোটের জন্য মাথায় হিজাবও লাগাতে হবে না। মানুষের কাছে চাইবো, মানুষ যদি আমাদেরকে ভোট দেয়, হিজাব যাতে সুরক্ষিত থাকে তার লড়াই যেমন করব। শাখাপালা খুলে যেভাবে টেট পরীক্ষার সময় আমার পশ্চিম বাংলার হিন্দু সমাজের মা বোনকে অপমান করেছে, যেমন বিরোধিতা করেছি, আগামী দিনেও যদি শাখাপালার দিকে এই রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার তাকায়, তারও একইভাবে আমরা বিরোধী করব।